আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। আগস্ট ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ। বাংলাদেশ নেপাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের কথা বললেন মির্জা ফখরুল। দুই দেশের সহযোগিতা জনগণের কল্যাণ ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হওয়ার আশাবাদ। হত্যা অস্ত্র আইনের পৃথক মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে 10 দিনের পুলিশ রিমান্ডে। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পুলিশকে। এ সময় তিনি আরও জানান, আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে পুলিশের 27তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক সংস্থা। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জনগণের আস্থা অর্জন করতে হবে বাহিনীর সদস্যদের। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরের যে গণমানুষের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বর্তমান রূপান্তরমূলক এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমরা যে যাচ্ছি, আমাদের জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনারা পূরণ করবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগস্ট মাসকে কেন্দ্র করে পুলিশের বাড়তি সতর্কতার কথাও জানান তিনি। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকে এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। তবে আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি সেটা আমাদের এখনো বিপজ্জনক কোনো পরিস্থিতির ইঙ্গিত দেয় না। সারদায় সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে 27তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। দুই দেশের সহযোগিতা জনগণের কল্যাণ ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে বাংলাদেশ নেপালের যৌথ উদ্যোগে ফ্রি আই ক্যাম্প 2026 উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। এ ধরনের চক্ষু শিবিরের মাধ্যমে তারা উপকৃত হবেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশের নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন প্রতীক কার্কি, এনএমজেএস এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার চেত রাজপ্রান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী সহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আমাদের যে স্বাস্থ্য সেবার জন্য আমাদের যে হাসপাতাল আছে 250 বেডের ছিল, সেটাকে ইতিমধ্যে 600 বেডে রূপান্তর করা হয়েছে। এটা আপনার কাজ শুরু করবে। আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে। ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ তারা পড়াশোনা করতে পারবে।
আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। চট্টগ্রামে দায়ের হওয়া হত্যা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 10 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, পাহাড়তলী এলাকায় সংঘটিত বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিঠু ওরফে ধামা ইলিয়াসকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। ওই তথ্যের ভিত্তিতে গত 29 জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেফতার করা হয়। দেশের প্রতিটি যুবক ও যুব নারীকে স্বনির্ভর করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম পর্যায়ে দেশের 10টি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পূর্ববর্তী সরকারি ডিজিটাল নীতি ও বাস্তবায়নের সমালোচনা করে বলেন, অতীত সরকার একটি হাইটেক পার্কও তৈরি করতে পারেনি। বগুড়া সহ আমাদের যে 8টি বিভাগ রয়েছে এবং 2টি অঞ্চল আমাদের ফরিদপুর এবং কুমিল্লাতে, এই 2টি অঞ্চল সহ আমরা 10টি স্পোর্টস ভিলেজ আমরা এই অর্থ বছরে কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। একদম রেডি হাইটেক পার্ক শুধু চালু অপেক্ষায় সেটাকে চালু করে এই 11,000 তরুণ তরুণীকে সেখানে নিয়ে গিয়ে তাদের কর্মসংস্থান এবং সবচাইতে উচ্চমানের হাই স্পিডের ইন্টারনেট সার্ভিস দিয়ে তাদেরকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা যেতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার আগে প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনা করে অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ 12 মে শেষ হয়েছে। চলমান পরীক্ষা নিরীক্ষা শেষ হলে চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া শুরু করা হবে। এতে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে 33তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বাংলাদেশ। আগামী ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে রূপপুর কর্তৃপক্ষের। যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় ভুয়া বিজিবি সদস্য পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে 3 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ওই বাসায় প্রবেশ করা হয়। দরজা খুলে এক ব্যক্তি নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে থাকা আরও 2 জনও একই দাবি করেন। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। অভিযানে তাদের কাছ থেকে বিজিবির একটি পোশাক, 2টি ওয়াকিটকি, 2টি হ্যান্ডকাফ, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বগুড়ার যমুনা নদীতে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় 2টি অভ্যন্তরীণ নৌবন্দরের ঘোষণায় উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। সরকারি গ্যাজেট প্রকাশের পর থেকেই জেলাতে দেখা দিয়েছে উৎসব মুখর পরিবেশ। নৌবন্দর 2টি চালু হলে ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ঘটবে যুগান্তকারী পরিবর্তন, যা উত্তরাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন গতি। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলা হাজারো মানুষের যোগাযোগের একমাত্র পথ যমুনা নদী। সেতু বা ফেরি না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে তাদের। প্রতি বছরই নৌকা ডুবিতে প্রাণহানিও ঘটছে। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি 2 উপজেলায় 2টি অভ্যন্তরীণ নৌবন্দর ঘোষণায় গেজেট প্রকাশের পর যমুনা পারে মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।
কারণ এই দুটি উপজেলা ভাগ্যই বদলাবে না, বরং পুরো উত্তরবঙ্গের অর্থনীতিকে ঢাকার সাথে সরাসরি যুক্ত করবে। ফসল ফলাই ঠিকই, কিন্তু আমরা সময় মতো পার করতে পারি না, এই জন্য আমাদের ফসলের দাম পাই না। তারও আমাকে অবগত করতে এলাকাবাসীর থেকে যে আমরা যেন এটার থেকে আমরা সুফল পাই। নৌবন্দর দুটি চালু হলে এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি অর্থনীতিতে গতি আসবে বলছেন ব্যবসায়ী নেতারা। এখানে নৌবন্দর হলে জাহাজ দিয়ে যখন পার হবে তখন অবশ্যই এখান থেকে ব্যবসা প্রতিষ্ঠান যারা করবে তারা লাভবান হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এলাকার লোক সবাই ব্যবসার সাথে জুড়ে থাকতে পারবে, ব্যবসায় উন্নতি করতে পারবে। শুধু স্থানীয় যোগাযোগই নয়, এই অভ্যন্তরীণ নৌবন্দরটির মাধ্যমে স্বল্প সময়ে যেমন গন্তব্যে পৌঁছানো যাবে, তেমনি কমে আসবে পণ্য পরিবহনের খরচও। নৌবন্দর হইলে আমরা বাংলাদেশের যে নৌ পরিবহন আছে, দ্যাট মিনস চিটাগাং খুলনাতে যে ইন্টারন্যাশনাল যে জাহাজগুলো চলে, এই জাহাজের সঙ্গে আমাদের কানেক্টিভিটি বাড়বে। গ্যাস আছে বা আমাদের বিদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সর্বক্ষেত্রে এখানে সুযোগ তৈরি করা যাবে। দ্রুত সময়ের মধ্যে এই বন্দরে অবকাঠামো ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে উত্তরবঙ্গে এই জনপদ অর্থনৈতিক হাবে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শিশুদের গাছের প্রতি ভালোবাসা উৎসাহিত করতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী শিশু একাডেমি। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই উদ্যোগে ছিল আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। এতে রাজশাহী শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, রাজশাহী শিশু একাডেমির সদস্য সাংবাদিক সুজাউদ্দিন ছোট উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন 8/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।